পড়ছিলাম বেলতলি কলমে লাবিবা ওয়াহিদ পর্ব সংখ্যা ৮। রত্না রাস্তায় একটি শার্ট পেয়েছে, খুব চেনা পরিচিত কালো রঙের শার্ট। এটা প্রায় নিবিড়কে পরতে দেখেছে সে, এজন্য খুশি মনে সেটা সে তুলে নিয়ে যায় মুন্সি বাড়ি। এতে করে ভাবলো যদি শার্টের বাহানায় তার নিবিড়ের সাথে দেখা হয়ে যায়। দুটো চিঠি দিয়েছি এই অবধি নিবিড়কে, অথচ নিবিড় একটারও জবাব দেয়নি। কত ব্যাকুল হয়ে চিঠিতে লিখেছিল সে অপেক্ষায় আছে নিবিড়ের চিঠির, সেখানে তাদের মুখোমুখি দেখা অবধি হয় না। শার্টের বাহানায় নিবিড়ের সাথে দেখা হওয়ার বদলে সোফিয়া খানের সাথে দেখা হয়ে যায়। তিনি বড়ই আদর করলেন হবু বউকে, কিন্তু ভেতরে ঢুকতে দিলেন না। তাদের রীতি আছে, বিয়ের আগে হবু বউদের শ্বশুর বাড়িতে ঢুকতে নেই, এতে করে নাকি সে পূরণ হয়ে যায়। রত্নার মন বিষণ্ণ হয়ে যায় এই কথা শুনে। দরজায় দাঁড়িয়ে উকিঝুঁকি দিয়ে নিবিড়কে খুঁজল। অগত্যা শার্টটা সোফিয়া খানমের হাতে দিয়েই সে খালি হাতে ফিরে এলো। সোফিয়া খানম রত্নার সামনে হাসি মুখে থাকলেও সে যেতেই তার মুখের রং বদলে গেল। ভেতরে গিয়ে সে চেঁচিয়ে ডাকলেন নিবিড়কে, এই অভদ্র ছেলে, নিচে নাম। রত্ন এলে যে ঘরে ইচ্ছাকৃত ঘাপটি মেরে বসে থাকিস তা আমি ভালো করেই জানি। তোকে জন্ম দিয়েছি না আমি, চেনা হয়ে গেছে। নিবিড় সত্যি সত্যি তার রুম থেকে বেরিয়ে এলো। তার চোখে মুখে অবাধ বিরক্তি, গলায় গাম্ভীর্য ঢেলে বলল, জানোই যখন তখন বিয়েটা ঠিক করেছ কোন খুশিতে? এই চুপ, কম মেয়ে দেখিয়েছি তোর জন্য, একটাকেও তোর মনে ধরে না কেন? আর রত্না কি কম সুন্দর? নিবিড়কে এই প্রসঙ্গে কথা বলতে বিন্দুমাত্র আগ্রহী দেখা গেল না। তবুও সে যথেষ্ট শীতল গলায় বলল, আমার সমস্যা কারো সৌন্দর্য নয়, আমার সমস্যাটা বিয়েতেই। আমার এখনো পদোন্নতি জরুরি আম্মা, আমার লাইফের কিছু গোল আছে। এসব কেচ্ছা তোমাকে হাজার বুঝিয়ে লাভ হয়েছে? কেন এত সমস্ত ইউজলেস প্রশ্ন করে মাথা ধরিয়ে দাও? সোফিয়া খানম অসম্ভব রেগে গেলেন ছেলের অজুহাতে। মূলত তার কাছে এসব অজুহাত বই কিছুই লাগে না। তিনি বলেননি এখন বিয়ে করতে, পদোন্নতি হলেই বিয়ে হবে। রত্নার অভিভাবকদের তাই কথা দেওয়া, কিন্তু এই ছেলেকে নিয়ে প্রচণ্ড পীড়ায় আছেন তিনি। এত তেরা রক ঘাড়ের। তোর হাতে আমি রত্নার দুটো চিঠি দিয়েছি। দুটো কেন, আমি বাগানে ফেলে দেওয়া অবস্থায় পেয়েছি। কারো চিঠি এভাবে ফেলে দেয়? খাম দেখে তো বোঝা যায়, খুলেও দেখিসনি। নিবিড়ের উত্তর না দিয়ে বলল, নাস্তা দাও। আগে বল, তুমি যাতে দেখো তাই ফেলেছি। নিবিড়ের সহজ স্বীকারোক্তি। ছেলে রেহেম এড়িয়ে চলা দেখে তিনি আরও রেগে গেলেন। চেঁচালেন হাতের শার্ট দেখিয়ে, এটা রাস্তায় কেন পড়েছিল? এর উত্তর আগে দে। নিবিড় শার্টটা দেখল। শার্টটা তার চিনতে অসুবিধা হলো না। মৌনর কাছে হস্তান্তর করা শার্ট রাস্তায়। নিবিড়কে অবাক হতে দেখা গেল না। যা তার ছিঁড়ামে, এসব তার জন্য ব্যাপারই না। কিন্তু মৌনর জায়গায় রিমঝিম হলে অবাক হতো। রিমঝিম ভদ্র, পরিপাটি করে চলতে জানে, কিন্তু মৌন গোছালো স্বভাবের নয়। সে স্বভাবে ভদ্র হলেও কাজকর্মে হজবরল করে বসবে। সে যত কিছুই একটা গুছিয়ে করার চেষ্টা করুক না কেন, ঝামেলা একটা হবেই। সোফিয়া খানম এখনো জানেন না গতকাল মৌনর জুতোর ছাপ লাগা শার্ট এটাই, তবে তিনি ভালো করেই শুনেছেন মৌনর এই কাণ্ড। এজন্য গতকাল থেকেই সোফিয়া খানমের মেজাজের পারদ ওঠানামা করছে। গত রাতে তো কয়েক দফা বকাবকিও করলেন মৌনকে। এই মেয়ের কত বড় সাহস, এলাকার সবার সামনে তার ছেলেকে জুতো মারে। ওই হাঁটুর বয়সী মেয়ের যোগ্যতা কি? শুনেছে মেয়ের বয়স 19, তবুও কি পরিমাণ বিচ্ছু, কত বড় বেয়াদব। গতকালের রাগ তো ছিলই। ভোরে বাগানে প্রাতঃভ্রমণ করতে গিয়ে রত্নার চিঠিগুলো পেয়েছেন, একদম নিবিড়ের জানালা বরাবর পড়েছে। সেই থেকে তার রাগের মাত্রা আরও বেড়েছে। সেই রাগ মাথায় ভিড় করতেই তিনি আবারও মৌনকে বকাঝকা করতে লাগলেন। অসভ্য মেয়ে, কত বড় বেয়াদব সে, বুক ফুলিয়ে সবার সামনে আমার ছেলেকে জুতো মারে। সাপের 5 পা দেখে নিয়েছে নাকি? কি পরিমাণ নির্লজ্জ। গতকালের ঘটনা মনে পড়ে নিবিড়ের কপালের রগ ফুলে উঠল আবার। যেই ঘটনা সে মনে করতে চায় না, তবুও তার মা তার রসিয়ে রসিয়ে আরো পায়ের রক্ত মাথায় তুলে দিচ্ছে। নিবিড় অজুহাত দিল, আজ বাইরে খাবো, তুমি তোমার রাগের সাথে নাস্তা করো আম্মা। বলে নিবিড় বাড়ি থেকে বেরিয়ে গেল। সোফিয়া খানম পিছু ডাকলেন ছেলেকে। ছেলে ফিরেও চাইল না। তিনি দাঁতে দাঁত চেপে আওড়ান, ভাবছিল দুটোই এক পদের হয়েছে। 19 থেকে 20 হলেই বেরিয়ে যায়। এদের নিয়ে আমার শেষ বয়সেও শান্তি হবে না। মৌনর শার্ট খুঁজতে খুঁজতে হয়রান। ওদিকে তার পরীক্ষা, নাস্তার সুযোগটুকুও পায়নি। তড়িঘড়ি করে বেরিয়ে রাস্তার মোড়ে টং থেকে একটা কলা আর রুটি কিনে নিল। কলা কিনে কয়েক ধাপ এগোতেই সে অনাকাঙ্ক্ষিতভাবে নিবিড়ের মুখের সামনেই পড়ল। ওই যে বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এবারও তার ক্ষেত্রে সেটাই হলো। নিবিড়ের তীক্ষ্ণ চোখের চাহনিতে মৌনর গলা শুকিয়ে কাট। ভাবলো নিবিড়ের থেকে শার্টের দাম শুনে কিনে দেবে। পর মুহূর্তেই ভাবলো নিবিড়কে কোন মুখে জিজ্ঞেস করবে। মৌন দুশ্চিন্তায় হাতের কলাটা এগিয়ে দিয়ে বলল, সরি নিবিড় ভাই, বিশ্বাস করুন আপনার শার্ট বারান্দা দিয়ে উড়ে গিয়েছে, ক্লিপ লাগাতে ভুলে গিয়েছিলাম।
জানেনই তো আমাদের খোলা বারান্দা, আগেও একবার এশার ফ্রক হারিয়েছি এভাবে, আরেকবার জুনায়েদের আন্ডারওয়্যারও। জুনায়েদের কথা বলতে গিয়েই মৌন চুপসে গেল। ছি, সে কি বলতে নিচ্ছিল, পরক্ষণে প্রসঙ্গ পাল্টে বলল, কলাটা নিন, আমি পরীক্ষা দিয়ে এসে আবারও এলাকায় খুঁজতে বের হব। পাক্কা? দেখা গেল নিবিড় মৌনর কলাটা নিয়েছে ঠিকই, কিন্তু কোনো ধমক দিল না। সে রাস্তাঘাটে মৌন কিংবা যে কাউকে এড়িয়ে চলে, বিশেষ করে আশেপাশে লোকজন বেশি থাকলে। শুধু বলল, বিকালে দেখা করবি, বলেই চলে যায়। এদিকে মৌন সারা রাস্তা রিকশায় বসে ভাবলো নিবিড় কেন রাগ দেখালো না। আবার যখন রাগ দেখায় তখন সে এটা ভেবে পায় না নিবিড় কেন এত বদমেজাজি। আজ পরীক্ষা শেষ করে মৌন হাফসাকে দেখলো না, সম্ভবত আগেই চলে গেছে। মৌনর ক্ষুধা বেশি পেয়েছে বলে সে বিস্কিট কিনে খেতে শুরু করলো। এর মাঝে তার সামনে আশিক এসে দাঁড়ায়। মৌন প্রতিবারই আশিককে এড়িয়ে চলে, এবারও এড়াতে বলল, হাফসা নেই, চলে গেছে আগেই। আশিক ইতস্তত হয়ে বলল, আমার আসলে তোমার সাথে কথা ছিল মৌন। মৌন তাকালো, ভদ্রতা বজায় রেখে বলল, জি, আসলে আমাকে দিয়ে একটা ভুল হয়ে গিয়েছে। সেটা কি? আশিক কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি আসলে প্রেমপত্রটা দিয়েছিলাম তোমায়। আমি তখন জানতাম তোমার নামই হাফসা, এজন্য হাফসা নামে চিঠিটা লিখেছি। এখন হাফসার সাথে জড়িয়ে গেছি, কিন্তু সত্যি বলতে মন থেকে আমি তোমাকেই ভালোবাসি। প্লিজ কিছু একটা ম্যানেজ করা যায় না? মৌনর মনে হচ্ছে যেন তার মাথা ঘুরছে। দিনে দুপুরে তার ওই মুখের সামনে আশিক সহজ স্বীকারোক্তি করছে ঠিকই, কিন্তু ভুলভাবে। মৌনর হাতের মুঠোয় এক বিস্কুট মুষ্টিবদ্ধ করে ভেঙে ফেলল। যার জন্য তার বান্ধবীর সাথে সম্পর্ক খারাপ হয়েছে, সে এসে তাকেই প্রপোজ করছে। হাফসা তার সবচেয়ে কাছের বান্ধবীকে ধোকা দিয়ে, ভুল করেই হোক, হাফসা তো সত্যিই ভালোবেসেছে আশিককে। এখন সে মেয়েটাকে কি জবাব দেবে? এই টুইস্ট একদমই হজম হচ্ছে না তার। মৌন, কিছু তো বলো, আমি তোমার জবাবের অপেক্ষা করছি।